আমাদের স্টুডিওতে এমন একজনকে রেখেছি যিনি শুধুমাত্র একজন আলোকচিত্রী নন, তিনি তার শিল্পকে করেছেন প্রতিবাদের ভাষা, এবং যেখানেই সেই কণ্ঠের প্রতিবাদ বন্ধ করা হয়, রোধ করা হয়, সেখানে তার শিল্পকে তিনি অন্যরকম এক প্রতিবাদের ভাষা হিসেবে সবসময় প্রকাশ করে এসেছেন। এবং আমরা তাকে চিনি একজন আলোকচিত্র শিল্পী হিসেবে, এবং সেই সাথে সাংবাদিক ও সমাজকর্মী তিনি। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর শহীদুল আলম, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। স্যার, কেমন আছেন আপনি? শুভ সকাল। শুভ সকাল। একটু পরেই ভালো সময়, কারণ একটু পরেই শহীদ মিনারে আমরা যাব। অনেকে একসাথে জড়ো হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ফটোগ্রাফিক সংগঠনগুলি সবাই উৎসব করছে, কাজে ভালো দিনে ডেকেছেন। একদম, এবং এটা যেমনটা আমরা বলছিলাম যে সারা বিশ্বজুড়েই কিন্তু ফটোগ্রাফার কমিউনিটি দিনটাকে খুব উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকে, এবং আমাদের দেশেও এমন কিছু হচ্ছে, এটা জেনে ভালো লাগলো। আপনার কাছে স্যার একটু জানতে চাচ্ছি যে আলোকচিত্র দিবসের গুরুত্ব আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কেমন, বা কেন এই দিবসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি বলি। যদি একটু পিছিয়ে দেখি, সত্যিকার অর্থে এই দিবসগুলি তো যারা ক্ষমতার সাথেই সবকিছু সম্পৃক্ত থাকে, এবং জগদীশ চন্দ্র বোস রেডিও আবিষ্কার করা সত্ত্বেও তাকে কিন্তু রেডিওর আবিষ্কারক হিসেবে পরিচয় করা হয়নি, মার্কনিকেই বলা হয়। কারণ মার্কনি সেটাকে রেজিস্টার করেছিলেন, পেটেন্ট করেছিলেন, জগদীশ চন্দ্র বসু সেটা নিয়ে ভাবেননি। 19 আগস্ট 1839 সন, তখন ডেগের ফ্রান্সে ফটোগ্রাফিকে একইভাবে ঘোষণা দেন, কিন্তু তারও আগে কাছেই ফক্সটলভেট ইংল্যান্ডও করেছিলেন, কিন্তু চায়নাতে, ব্রাজিলে আলোকচিত্র চর্চা একই সময় হয়েছিল আমরা শুনি, কিন্তু সেগুলিকে সেভাবে প্রচার দেওয়া হয়নি, সেগুলিকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। কাজেই এক অর্থে আমাদের এখানে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আলোকচিত্র জগতের সাথে আমরা সেরকমভাবে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু গত কয়েক বছরের মধ্যে অসাধারণ পরিবর্তন হয়েছে, এবং বাংলাদেশ সত্যিকার অর্থে আলোকচিত্র জগতে এখন একটা তীর্থস্থান। সেই অর্থে তো আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে যেহেতু আপনাকে পেয়েছি, একটি বিষয় জানতে চাই, আলোকচিত্রকে ঠিক কতটা শক্তিশালী সামাজিক বা রাজনৈতিক হাতিয়ার বা মাধ্যম হিসেবে আপনি মনে করেন? পাশাপাশি বাংলাদেশে, আমাদের দেশে আলোকচিত্র চর্চার যে ইতিহাস, সেটি ঠিক কতটা সমৃদ্ধ হয়েছে 2025 সালে এসে, বা আপনার কি মনে হয়? আলোকচিত্র এত শক্তিশালী হাতিয়ার উপলব্ধি হয়েছিল বলেই আমি আলোকচিত্র জগতে এসেছি। তার আগে তো ভিন্ন জায়গায় ছিলাম, এবং লড়াই করার জন্য সবচাইতে শক্তিশালী হাতিয়ার বেছে নেব বলেই আলোকচিত্র বেছে নিয়েছিলাম। সেটা এখনও সত্য, কিন্তু এখন আরও বেশি প্রযোজ্য, কারণ সোশ্যাল মিডিয়ার জগৎ, ছবির মাধ্যমে, এই যে আপনারা এখন টেলিভিশনে যেই কাজ করছেন বা পত্রপত্রিকায় যেটা হচ্ছে, শুধু তাই না, আপনি যদি দেখেন যে আলোকচিত্রকে তো ব্যবহার করে সবাই, বিজ্ঞাপন সংস্থা তো করেই, কিন্তু তার বাইরে রাজনীতিবিদরা, যারা ধর্ম প্রচার করে, প্রত্যেকে যে যার জায়গা থেকে ব্যবহার করে, এবং এত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যেটা দিয়ে আমাদের মননকে তৈরি করা হয়, সেটা সম্বন্ধে আমরা যথেষ্ট জানি না। এটা কিন্তু ভাববার বিষয়, এবং সত্যিকার অর্থে আমাদের শিক্ষা ব্যবস্থায় ভূগোল, অঙ্ক, ইতিহাস অনেক কিছু পড়ানো হয়, কিন্তু আলোকচিত্র চর্চা যে করানো হয় না, সেটা আমি মনে করি আমাদের একটা দুর্বলতা। আজকাল অন্যান্য জায়গায় যেই পরিবর্তনগুলি হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ ভিজুয়াল লিটারেসি তারা কারিকুলামের মধ্যে এনেছে, আমাদের দেশে সেটা এখনো হয়নি। একটি বিষয় জানার খুব লোভ হচ্ছে, দর্শকরাও নিশ্চয়ই জানতে চায়, আপনার কয়েকটি সাক্ষাৎকারে শুনেছি, দেখেছি, শুরুর গল্পটা যদি একটু ছোট করে বলতেন, আপনার একজন আলোকচিত্র শিল্পী হিসেবে গড়ে ওঠার যে শুরুর গল্পটা। খুব সম্ভবত আমি ভুল না করে থাকলে আপনি লন্ডনে, তারপরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার একটা গল্প রয়েছে। আপনি গবেষণা করেছেন বোঝা যাচ্ছে। না, আসলেও তাই। তখন পিএইচডি করছি লন্ডনে, কিন্তু টাকা পয়সা তো খুব বেশি ছিল না, এবং সেই সময় প্লেনে চড়া খুব ব্যয়বহুল ছিল, কাজেই ধনী ব্যক্তি না হলে প্লেনে করে এখানে ওখানে যাওয়ার সুযোগ ছিল না। তখন ফ্রেডি লেকের নামে এক ভদ্রলোক প্রথম বাজেট এয়ারলাইন করেন, এবং তখন আমি দেখলাম যে ওনার সেই লেক এয়ারওয়েজে লন্ডন থেকে নিউ ইয়র্কে যাওয়া যায় 90 পাউন্ডে। ওই সুযোগ তো আর ছাড়বো না। তখন ভিন্নভাবে ভেবেছিলাম, তখন মনে হচ্ছিল আজকে না গেলে আমেরিকায় হয়তো যাওয়াই হবে না।
সেই কারণে 90 পাউন্ডের একটা টিকিট কেটে যাব ঠিক করেছি। তা আমারই আরেক বন্ধু ওই লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো সে বলল ভাই ডলারও সস্তা এবং নিউ ইয়র্কের ক্যামেরা সস্তা, আমার জন্য একটি ক্যামেরা কিনো। তো গেলাম, বন্ধুর জন্য ক্যামেরা কেনা তো সমস্যা না, ওখানে ওই তখন বিএনএ ছিল কিনা জানি না, কিন্তু ওই ইহুদিদের দোকানগুলিতেই সস্তা ক্যামেরা পাওয়া যেত। একটা নিকন FM, একটা ট্রাইপড, একটা ছোট ফ্ল্যাশ, এগুলি কিনে, আর পকেটে পয়সা ছিল না বলে হিচ হাইকিং করতাম, এই রাস্তায় দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল দেখাতাম, কেউ থামলে তার সাথে সে যেদিকে যাচ্ছে যেতাম। তাই করে আমেরিকা কানাডা ঘুরলাম, এবং সাথে ক্যামেরা, যখন বন্ধুর ক্যামেরা হোক যাই হোক ক্যামেরা তো সাথে, ছবি তুলেছি। তো ছবি টবি তুলে ফিরে যখন আসলাম তখন বলে দোস্ত পয়সা তো নাই, আর ক্যামেরা দিয়ে দেই তা তো আর হয় না। ভাবলাম ঠিক আছে আমার কাছে থাকুক, তুমি পয়সা জোগাড় করলে নিও। সে পয়সা জোগাড় করতে পারিনি, কিন্তু ততক্ষণে আমার আলোকচিত্র ক্যামেরাও হাতে, আলোকচিত্র কত শক্তিশালী সেটাও উপলব্ধি করেছি। হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। ক্যামেরাটা অবশ্য চুরি হয়ে গেছে, তারপরেও চর্চাটা তো যায়নি। একেবারেই তাই। সে আপনাকে যা দেয়ার তা দিয়ে হয়তো বিদায় নিয়েছে, প্রস্থান হয়েছে তার। এখানে স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ভুল না করলে আপনি রসায়নের ছাত্র এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের রসায়নে PhD করার সাফল্য আপনি অর্জন করেছেন, এবং তারপরে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যে, এবং আরও একটা বিষয়ে যতটুকু জানি আপনার বাবা একজন বিজ্ঞানী ছিলেন, সেখানে পরিবারের মতামত কতটুকু ছিল যে আপনি একজন মানে বিজ্ঞানের ছাত্র হয়েও একজন আলোকচিত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন? নিশ্চয়ই অনেক ধরনের, বা ভিজুয়াল মিডিয়াতে আসলেন, অনেক ধরনের প্রতিকূলতা তো নিশ্চয়ই ছিল। সত্যিকার অর্থে PhD কিন্তু তেমন আহামরি কোনো কিছু না, ওই গতানুগতিকভাবে একদিক থেকে ঢুকলে অন্যদিকে বেরিয়ে যায়। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমার রসায়ন সম্বন্ধে জ্ঞান কতটা, খুব একটা বেশি না। PhD আছে এটা ঠিক, কিন্তু আলোকচিত্রের সম্বন্ধে আমার মোটামুটি একটা ধারণা আছে। কিন্তু লোকে এখন এটা ঠিক যে প্রতিষ্ঠিত হয়েছি বলে আলোকচিত্রী হিসেবে পরিচিত আছে, কিন্তু আমার আলোকচিত্রের কোনো ডিগ্রি নেই, বেসিক কোর্সও পাশ করিনি। অথচ হ্যাঁ, রসায়নবিদ্যায় PhD একটা রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কাজের মাধ্যমেই তো পরিচয় হয়, এবং কতটা অভিজ্ঞতা হয়েছে, কি করেছি, সেগুলির ভিত্তিতেই একজনের পেশাজীবী হিসেবে একজনের পরিচয়। কাজেই ওই যেহেতু আমাদের ওই ডিগ্রির উপর একটু জোর বেশি দেওয়া হয়, সেই কারণে ওই আপনারা নামের আগে একটু ডক্টর শহীদুল আলম দিয়েছেন, ওই জিনিসটা আলোকচিত্রে। তবে অবশ্য এই সামনে এই ডিসেম্বর মাসে আতেনেও বিশ্ববিদ্যালয় আমাকে একটা অনারারি ডিগ্রি দিচ্ছে, আলোকচিত্রের অবদানের কারণে দিচ্ছে, অবশ্য সোসিওলজিতে। কাজে এক একটা জিনিস এক এক রকমের হয়। তবে আপনার প্রশ্নে ফিরে যাই, এটা ঠিক আমার বাবা মা দুজনেই খুব প্রতিষ্ঠিত, মা অগ্রণী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রোকেয়া পদক প্রাপ্তি, আমার বাবা স্বাধীনতা পদক পেয়েছেন এবং অসাধারণ বিজ্ঞানী। তাদের তো একটা ঐতিহ্য ছিল, এবং ছেলে ওই রকম লাইনেই যাবে সেটা আশা করা হয়েছিল। বাবা মা ভীষণ হতাশ হয়েছিলেন যে PhD করেছি তাতে খুশি হয়েছেন, ফিরে এসে আলোকচিত্র চর্চা করবে, এতে তো কোনোভাবেই খুশি হওয়ার কারণ ছিল না। আর মার চিন্তা ছিল বউ পাবে কি করে, আলোকচিত্রীকে কে বিয়ে করবে। তো এই ধরনের দুশ্চিন্তার কারণে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটের জন্যই আসলে এই দুশ্চিন্তাটা আসে। যারা আমরা শিল্প নিয়ে কাজ করি, যারা করে যাচ্ছেন, তাদের আসলে কিন্তু একটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে মোটামুটি বলা যায় বেশ সারভাইভ করতে হয়। সেখান থেকে হয়তো বাবা মায়ের ওই দুশ্চিন্তাটুকু ছিল, এবং সেটাকে আপনি কিভাবে ওভারকাম করেছেন বা তাদেরকে কিভাবে আশ্বস্ত করেছেন? সত্যিকার অর্থে পুরোপুরি যে সেই সময় আশ্বস্ত করতে পেরেছি তা না, তারা হতাশই ছিলেন, কিন্তু কি আর করবেন। তবে আস্তে আস্তে যখন আলোকচিত্রী হিসাবে আমার কিছুটা খ্যাতি হয়, যখন নিজের পেট মানে নিজেকে চালাতে পারি, ভর পোষণের দায়িত্ব নিতে পারি, তো তাতে একটু আশ্বস্ত হয়েছে। এবং পরের দিকে কিন্তু তারা যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং এই জায়গায় বলার প্রয়োজন আছে, কারণ সত্যিকার অর্থে আমাদের আলোকচিত্র যারা পড়ে, ছাত্রছাত্রীরা যারা পড়তে আসে, তাদের স্কুলের বিশ্ববিদ্যালয়, আমাদের ক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয়, সেখানে বেতনটা তো বাবা মারাই দেয়, এবং তারা একটু ভাবে যে ইনভেস্টমেন্ট হিসেবে কোনটা দিলে ভালো। তো সেই জায়গায় মানসিকতা একটু বদলানোর প্রয়োজন বোধহয় রয়েছে। এবং সত্যিকার অর্থে আজকে
আমরা যদি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে এটা অত্যন্ত প্রতিষ্ঠিত, এবং আলোকচিত্রীরা এটা ঠিক অনেক ক্ষেত্রেই ভালো কাজ করতে গেলে অনেক রকমের ত্যাগ স্বীকার করতে হয়, এবং টাকাই একমাত্র বিষয় না, কিন্তু আলোকচিত্র করে পেট চালানো তো অবশ্যই যায়। এবং আজকে বাংলাদেশের অনেক আলোকচিত্র কিংবদন্তি আলোকচিত্রী সারা পৃথিবীতে বিচরণ করছে, এবং সেই অর্থে আমাদের দেশের পরিচিতি আলোকচিত্রীদের মাধ্যমেই হচ্ছে। ঠিক সেই জায়গায় যেটা মনে হচ্ছে যে আপনার যে আলোকচিত্র শিল্পী হিসেবে গড়ে ওঠা এর পরের যে সময়টা, সেই বিষয়টা নিয়ে জানবো। বিশেষ করে আজ থেকে যে 30-35 বছর আগের সময় 80-90-এর দশকে আপনার বেশ কিছু আলোচিত ছবি আমরা দেখেছি, জানতে পেরেছি, যেগুলোর মাধ্যমে আপনি আলোড়ন সৃষ্টি করেছেন। বিশেষ করে সে সময় হচ্ছে আরেকটি আন্দোলন চলছিল এরশাদ বিরোধী, ঠিক সে সময়ের কিছু ছবি আলোড়ন সৃষ্টি করে। সেই জায়গা থেকে যেভাবে শুরু হলো, শুরুর গল্পটা চমকপ্রদ। আপনি বলছিলেন, অবাক হয়ে শুনছিলাম যে একটি বন্ধুর যে ক্যামেরা কেনার মাধ্যমে শুরু, এ বিষয়ে একটু জানবো। তবে এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে সেই গল্পটা শুনবো আপনার কাছ থেকে। দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নেব এবং বিরতির পরে আবার আলোচনায় ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে যারা এই মুহূর্তে দেখছেন আমাদের, এবং সকালের বাংলাদেশ তাদেরকে আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি মিমি, এবং আমার সাথে আছেন রাব্বি, সেই সাথে একজন বিশেষ অতিথি আছে আমাদের সাথে আজ আছেন আলোকচিত্র শিল্পী, সাংবাদিক এবং সমাজকর্মী ডক্টর শহীদুল আলম স্যার। বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, সেই গল্পটা শুনতে যাই। ঠিক যে 80-90-এর দশকে আপনার যে কাজ বা আপনার যে বেড়ে ওঠা, ঠিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়া, বা বাংলাদেশে তখনও যতটুকু আমার মনে হয় যে আলোকচিত্র শিল্পী বা আলোকচিত্রী হিসেবে যে একটি আলোড়ন সৃষ্টি করা যায় বা ছবির মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়, সেটি কিছুটা হয়তো নতুনই ছিল। আলোকচিত্র চর্চা তো চলছিলই তখন, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, অন্যরা কাজ করতেন, মঞ্জুর আলম বেগের অবদান আছে, আনোয়ার হোসেনের অবদান আছে, এরকম অনেকেই ছিলেন। তবে এটা ঠিক যে সেরকমভাবে জাতীয় পর্যায়ে ওটা অত পরিচিত হয়নি। আমার জায়গাটা একটু ভিন্ন ছিল। আমি দেশে যখন ফিরেছি তখন সাংবাদিক হিসেবে কাজ করব, ফটো সাংবাদিক হিসেবে কাজ করব ভাবছি, কিন্তু আমার তো সেরকম ট্র্যাক রেকর্ড ছিল না। আমি পত্রিকায় কাজ করিনি, সেরকম জ্যাক ছিল না যদি বলি। কাজেই আমাকে পত্রিকায় তখন কাজ দেওয়ার মতন খুব বেশি কারো আগ্রহ ছিল না। কাজে আমি পেশাজীবী হিসাবে কমার্শিয়াল দিকেই কাজ শুরু করি, এবং কোম্পানির কাজ করি, অ্যাডভার্টাইজিং কাজ, ওই ধরনের জিনিস করি। কিন্তু নিজের তাড়নায় তখন এরশাদ বিরোধী আন্দোলনকারী হিসাবে রাস্তায় ছিলাম এবং নিজের আন্দোলনের ছবি তুলছিলাম। তো সেই ছবি তোলাকালীনই প্রথমে 10ই নভেম্বর 89-তে, নূর হোসেন তো মারা যায় 10ই নভেম্বর 87। তার মৃত্যুর 2 বছরের পরে তাকে স্মরণ করে একটা প্রদর্শনী করতে গিয়েছিলাম। তো সেটা তখন আমার ততক্ষণে কিছুটা পরিচিত হয়েছে। আলিয়াস মোসেস সেই প্রদর্শনীটা করবে বলল, কিন্তু সেই প্রদর্শনীর ছিল ওই এরশাদের সমালোচনা করেই। ওই কাজ দেখে আলিয়াস বলল, না, এর ধারে কাছে আমরা নেই, এই প্রদর্শনী আমরা করব না। চারুকলায় গেলাম, তারা এই কাজ দেখাতে কেউই রাজি হয়নি। চারুকলার সংজ্ঞাটা, উত্তরটা অবশ্য মজা ছিল, না আলোকচিত্র তো শিল্প না, আমরা তো শুধু শিল্প দেখাই। কাজে ওই অজুহাত দিয়ে তারা পাশ কাটিয়ে গেল। তারপরে এরশাদের পতন যখন হয় তখন তো ওই কাজের জন্য ভীষণ আগ্রহ, এবং তখন সেই জয়নুল গ্যালারি আবার বলল, না এটা অবশ্যই আমরা দেখাবো। তো সেটা আমরা দেখালাম। কিন্তু যেটা মজার, আমরা 13ই ডিসেম্বর 90-এ প্রদর্শনী শুরু করি, 16ই ডিসেম্বরে শেষ করতে হয়, স্বাভাবিক, 16ই ডিসেম্বর বলে। ওই 3.5 দিনে আমাদের প্রায় 4 লক্ষ মানুষ এসেছিল প্রদর্শনী দেখতে। সেই সময় শুধু না, আমাদের লাইন বিশাল 1 মাইল লম্বা, টিএসসি পর্যন্ত লাইন চলে গিয়েছিল, লোকজন ভিড় করবে, এবং প্রায় মারামারি হচ্ছিল লোকে প্রদর্শনী দেখবে বলে। তো ওটার থেকে তো বোঝা গেল যে আলোকচিত্রের ক্ষমতাটা কী, এবং লোকের তো খিদা ছিল, কারণ তারা অনেক আগে বেশ কয়েকদিন পত্রিকাগুলি কিন্তু বেরোয়নি।
এবং পত্রিকা বেরোয়নি বলে ওই সময়কার ছবিগুলি তোলা হয়েছিল, কিন্তু আর তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, অন্যান্য জিনিস ছিল না, কাজে ভীষণ একটা খিদা ছিল মানুষজনের। তো ওই প্রদর্শনীটা দেখে বোঝা গেল যে আলোকচিত্রের ক্ষমতাটা কি, কিভাবে মানুষকে আকৃষ্ট করতে পারে এবং কিভাবে প্রভাব রাখতে পারে। তারপর থেকে 2010-এ ক্রসফায়ারের প্রদর্শনীটা করলাম, সেটা অবশ্য সরকার বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেটা আমরা তখন আদালতের তখন একটু মেরুদণ্ড ছিল, সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। আমরা কেস করলাম সরকারের বিরুদ্ধে এবং রায় সরকারের বিরুদ্ধে যাবে বলে পুলিশ সরিয়ে নিল, আমরা একদিনের জন্য প্রদর্শনী পেলাম। ওই লড়াইগুলি তখন চলছে, এখনো চলছে। অনেক পুরস্কার, অনেক সম্মাননা, অনেক অর্জন আপনার ঝুলিতে আছে স্যার, কিন্তু জানবার ইচ্ছে এটা যে এই সম্মাননা বা পুরস্কার এগুলো কখনো আপনার কাজকে বিশেষভাবে প্রভাবিত করেছেন, নাকি যেমন আপন স্রোতে কাজ করে যাচ্ছেন তেমনই করে যাচ্ছেন? আমার বড় পুরস্কার অন্য রকমের। একটা ছবি আছে, বেশ পরিচিত, ন্যাশনাল জিওগ্রাফিকে ছাপা হয়েছে, বিভিন্ন জায়গায় ছাপা হয়েছে, পালতোলা নৌকা। আওয়ামী লীগ ওটাকে তার নিজের প্রচার হিসেবে ব্যবহার করেছে এক সময়, কিন্তু যেটা আমার কাছে খুব মজার লেগেছিল, আমি যখন কেরানীগঞ্জে ছিলাম সরকারের অতিথি হিসাবে, তখন কিছুদিন হাসপাতালে ছিলাম চিকিৎসারত অবস্থায়। তখন অন্যান্য বন্দীরা এসে আমার সাথে বলল যে তোমার একটা ছবি লাগবে। তো তখন হ্যাঁ, বের করা যাবে হয়তো। তো তখন ওই ছবিগুলির মধ্যে একটা ছবি ওরা বেছে নিয়েছিল, সেই সুন্দর পালতোলা নৌকার। তা আমি তো তার বেশি জানি না। তখন একটা পর্যায়ে হাসপাতাল থেকে যখন বেরোই, তখন দেখি 12 ফুট একটা মিউরাল তারা হাসপাতালের দেয়ালের বাইরে এঁকেছে আমার ওই ছবিকে অনুসরণ করে। তো ওটা আমার জন্য বিশাল একটা পাওয়া, যে ঠিক আছে, এটা ঠিক, অনেক রকমের পুরস্কার পেয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই ছবিটা কেরানীগঞ্জে, তারপরে আমি আবার আরেকটা কাজে কেরানীগঞ্জে এবার ফিরে গিয়েছিলাম, তখন দেখি ওটা মুছে ফেলেছে। কিন্তু এবার তখন জেলার যিনি ছিলেন তিনি নিজে শিল্পী, তিনি নিজে আবার ওনাকে মনে করিয়ে দেওয়ার পরে ওটাকে আবার ছবিতে আঁকা হলো এবং সেই ছবি উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। বাহ, দারুণ। এবং স্যার আপনার বলতে বলতে খুঁজে দেখি পাই কি একেবারেই। যেটা হচ্ছে আমার কাছেও তাই মনে হয় যে আপনি অন্যান্য যেই পুরস্কার বা সম্মাননা আছে সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি মানুষের মন জিতেছেন এবং সেই সাথে প্রত্যেকের ভালোবাসাও জিতেছেন। ওই ভালোবাসার জায়গাটা মনে হয় আপনার সব থেকে বড় পাওয়া বা বড় সম্মাননার জায়গা, এটা বলার অপেক্ষা রাখে না। আসলে এটা তো করা মানুষের জন্যই, কাজে তার চেয়ে বড় অন্য কিছু না। কিন্তু আলোকচিত্রের একটা বড় প্রয়োজনও রয়েছে, কারণ আমরা তো মানুষ নিয়ে কাজ করি এবং মানুষের সাথে যোগাযোগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা না হলে কারিগরি দিকটা অত জটিল কিছু না। এই সম্পর্ক স্থাপন করা, আস্থা স্থাপন করা। আমি আরেকজনের ছবি যখন তুলছি তখন তাকে আমি কতটা শ্রদ্ধা করছি, তাকে সেই অর্থে জায়গা দিচ্ছি কিনা, তার আস্থাভাজন হচ্ছে কিনা, তার উপরে অনেক কিছু নির্ভর করে। সত্যিকার অর্থে ছবি তোলার মধ্যে তো পোর্ট্রেট তোলা একটা বড় জিনিস, এবং পোর্ট্রেট তোলার ক্ষেত্রে আলোকচিত্রের সাথে সেই সাবজেক্টের যোগসূত্রটা তৈরি করাই কিন্তু খুব বড় জিনিস। তবে তার চাইতে বড় একটা জিনিস রয়েছে, আমরা আলোকচিত্র চর্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কারিগরি দিকটার উপর জোর দেই, তখন লেন্স কি, ক্যামেরা কি, এইসব নিয়ে বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে যেটা নিয়ে জোর দেওয়ার কথা, যে মানুষের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমি কি প্রশিক্ষণ পেয়েছি, সেই জিনিসগুলি নিয়ে খুব বেশি বোধহয় বলা হয় না, এবং সেটাই অনেক বড় একটা শিক্ষা। সেই শিক্ষা আমাদের জীবনের মধ্যে আছে, আলোকচিত্রের মধ্যে অবশ্যই আছে। আপনার বেশ কিছু ছবি দেখছিলাম, হাতে একটি বই রয়েছে, মুগ্ধ হয়ে দেখছিলাম। 18 ডিসেম্বর 1971, 1971 সনের একটি ছবি। এটা কিন্তু আমার তোলা না, এটা আমার তোলা না, কিন্তু প্রাসঙ্গিক। এটার বিষয়ে এটা বলছি কারণ এটা আলোকচিত্রের ইতিহাসের একটা অংশ, এবং সেখানে আমাদের দেশের আলোকচিত্রী ফটো সাংবাদিক রশিদ তালুকদার মারা গেছেন, কিন্তু অসাধারণ কাজ করেছেন তার দুটো কাজ। এবং সেটা দেখাচ্ছে এই কারণে যে সত্যিকার অর্থে 71 সম্বন্ধে এবং তারপরে 2024-এর সম্বন্ধে
যদি আমাদের এই ছবিগুলি না থাকতো তাহলে কিন্তু এগুলি কোনো প্রামাণ্য দলিল থাকতো না। এবং আবু সঈদ এত বড় একটা প্রভাব রেখেছেন আমাদের জীবনে, আমাদের ইতিহাসে, আমাদের দেশের মানে দেশে যেই প্রভাবটা রেখেছেন, যেই কারণে আমরা আজকে মুক্ত, সেটা হয়তো হতোই না যদি ওই ছবিগুলি না থাকতো। এই ছবিগুলি রশিদ তালুকদারের তোলা। এটা সেই রায়ের বাজারের বৌদ্ধভূমির এবং পরেরটা পল্টনে প্রতিহিংসার ছবি, দুটোই বাস্তব। কিন্তু আমরা ওই সাধারণত ইতিহাস বলার সময় তো একতরফাই বলি, আমার সুবিধায় যেটা যায়। কাজে এই ছবিটা যখন প্রথম ব্যবহৃত হচ্ছিল, ছবি মেলা যখন আমরা শুরু করি 2000 সনে, তখন সেই সময় সরকার কিন্তু এই ছবিটা দেখাতে রাজি হননি। আমাদের উপর সেন্সরশিপ করবেন বলেছিলেন ছবি বাদ দিতে। আমরা সেন্সরশিপ কখনো গ্রহণ করিনি এবং তখন প্রতিবাদ করে জাদুঘর থেকে কাজ বের করে দৃকের নিজের গ্যালারিতেই প্রদর্শনী করি। এই লড়াই আমাদের তখনও ছিল, এখনো আছে। ঠিক সেই জায়গা থেকে জানতে চাই 2025 সালে এসে গণমাধ্যমে যে আলোকচিত্রের ভূমিকা ঠিক কতটা পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? সেই সময় এটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করেছে একটি ছবি, কারণ সেই ছবির দিকে তাকালে আমরা বুঝতে পারছি আসলে কি ঘটেছে। লেখা হয়তো কিছুটা পরিবর্তন হয়, কিছুটা এদিক ওদিক হতে পারে, কিন্তু ছবি কিন্তু বদলানো সম্ভব নয়। যদি ছবিটা আমরা দেখি তাহলে আসল যে দৃশ্যপট সেটি আমাদের সামনে ফুটে ওঠে। একেবারে একমত হব না, কারণ সেখানেও বিকৃত করা হয়। আজকাল ফটোশপ আছে, বিশেষ করে এআই আছে, সেটার ক্ষেত্রে অনেক কিছু। এই প্রসঙ্গেও আসবো স্যার। কিন্তু যেটা বললেন, আলোকচিত্র প্রামাণ্য দলিল এবং আলোকচিত্রী একটা কালের সাক্ষী। সে সেখানে ছিল বলে ওই বারুদের গন্ধ পেয়েছে, টিয়ার গ্যাসের প্রভাব পেয়েছে, তার মধ্যেও কিন্তু সে কাজ করে যায়। এবং সেই কারণেই লোকে আলোকচিত্রকে এত বিশ্বাস করে এবং সেই কারণেই আলোকচিত্রকে অপপ্রচারও করা, আলোকচিত্রকে অপপ্রচারও করা হয়। ভুল ছবি দিয়ে অনেক কিছু বলা হয়, সেগুলিও অনেক রকমের সমস্যা তৈরি করে। কিন্তু সেই কারণেই আলোকচিত্র সম্বন্ধে জানার প্রয়োজনটা অনেক বেশি। তবে এটা ঠিক যে এই ছবির কথা যখন বলছেন তখন ক্যামেরা নিয়ে ফিল্ম নিয়ে কাজ করতাম, এখন এটাই আমার ক্যামেরা, এটা দিয়েই কাজ করি এবং এটা সকলের কাছে আছে। সেটার সাথে যেই জিনিসটা হয়েছে যে সেলফি তোলা, আমরা সকলেই তুলি, কিন্তু সেলফি তোলার সাথে আরেকটা জিনিস কিন্তু আছে, একটা ভিন্ন ধরনের বিপ্লব ঘটে গেছে যেখানে সাধারণ মানুষের হাতে ক্যামেরা। এবং সেটার কারণে এই ধরনের আন্দোলন যখন হয়, আলোকচিত্রীরা যেটা করছে তার বাইরে সাধারণ মানুষই কিন্তু ছবি তুলছে এবং সেই ক্ষেত্রে এটাকে এড়ানোর সুযোগ হয়তো কম। এবং সিসিটিভি রয়েছে, অনেকভাবে রয়েছে, কাজে আমরা খেয়াল করি না হয়তো, কিন্তু সারাক্ষণ কেউ না কেউ আমার ছবি তুলছে এবং সেটার সাথে আমি ক্যাপচার্ড হচ্ছি। একেবারেই তাই। সেটাকে কেউ লুকোচুরি খেলতে চেষ্টা করছে, অন্যান্য জিনিস করছে, কিন্তু আমাদের জীবন সারাক্ষণ একটা মাইক্রোস্কোপের অধীনে। কিন্তু এই যন্ত্রটাকে আমরা শিখিনি, এই মাধ্যমটার সম্বন্ধে আমরা জানি না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় দুর্বলতা এবং সেই জায়গায় বদলাতে হবে। কারণ এখন যে জিনিসটা হয়েছে, যারা সিদ্ধান্তকারী তারা আমার মতন বুড়ো বুড়ি এবং তারা সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনাদের বয়সে যারা বা আরও নবীন যারা, তারা ক্যামেরার জগতে বাস করে, মোবাইল ফোন নিয়ে তারা সারা জীবন কাটিয়েছে, তাদের কাছে এটা দূরের কিছু না। এবং তারা এই প্রযুক্তিকে যেভাবে গ্রহণ করেছে, আমরা কিন্তু সেটা একইভাবে করিনি এবং সত্যিকার অর্থে সিদ্ধান্তকারীদের ভিন্ন চোখে দেখতে হবে এখন। স্যার, আপনার সাথে আলোচনায় আবারও ফিরবো, অনেক কিছু জানবার আছে আপনার কাছ থেকে। মনে হচ্ছে সময়টা খুব কম পেয়ে যাচ্ছি আমরা। দর্শক, এই পর্যায়ে আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে, তবে খুব ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে ফিরছি। সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। মাসুম রাব্বি সাথে আছি এবং আছি আমি মিমি। স্যার, আপনার তোলা ছবিগুলো দেখছিলাম, মুগ্ধ হচ্ছিলাম বলা বাহুল্য, কিন্তু তারপরেও বলতে হয় এই ছবিটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে যদি ভুল না করি। এবং এখানে যে ছবিটা, এটা সম্ভবত লন্ডনে তোলা হয়েছিল, এটার পেছনের গল্পটা কি? এবং এই ছবিটা আপনার সম্ভবত যেই সন 1981 সালের দিকে, আপনার শুরুর দিকটায়, তখন এই ছবিটা আপনার তোলার পিছনের যে গল্পটা সেটাও জানাবেন এবং সে সময়ের অভিজ্ঞতাও। এটা একেবারে শুরুর দিকে এবং তখন ওই যে 80 সনে আমেরিকায় ক্যামেরা কিনেছি, তারপরে ছবি তুলছি। তো তখন আমি বাম রাজনীতির সাথে খুব সম্পৃক্ত ছিলাম। সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি নামে একটা
দল ছিল, আমি সদস্য ছিলাম না, কিন্তু ওদের সাথে আন্দোলনে যেতাম, মিছিল করতাম, প্রতিবাদ করতাম। সেটা করতে গিয়েই আমি সত্যিকার অর্থে দেখলাম যে আলোকচিত্রকে তারা কিভাবে ব্যবহার করে এবং আলোকচিত্রের প্রভাবটা কী, এবং তখনই আমি সিদ্ধান্ত নেই এই হাতিয়ার নিয়েই কাজ করব। ওই ছবিটা ছিল পোল্যান্ডের তখন সলিডারনক মুভমেন্টের, লেক ওয়ালেসার মুক্তির জন্য আন্দোলন করছিল। তখন ওই ওপরে স্ট্যাচুর উপরে উঠে ওই জায়গার থেকে ছবিটা তুলছিলাম। তাই মনে হচ্ছিল যে খুব উঁচু একটা জায়গা থেকে বেয়ে উঠেছিলাম, তখন বয়স কম ছিল, এখন আশা করি পারবো। কিন্তু যাই হোক, তো ওই ছবিটা তোলার সাথে যেই জিনিসটা ঘটেছিল সেটা হচ্ছে ওই যে বললাম আন্দোলনে ছবি কিভাবে ব্যবহার করা হয়। এবং তখন সত্যিকার অর্থে আমি তো দেশে ফিরে আসবো সবসময় ঠিক করেছি, এবং তখনই আমি সিদ্ধান্ত নেই যে আমি পেশাজীবী আলোকচিত্রী হব। কারণ তখন নিজেকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে কি আরেকজন রসায়নবিদের তেমন প্রয়োজন? কিন্তু এটা মনে হয়েছিল যে সমাজ মানে সংবাদকর্মী হিসাবে, বিশেষ করে আলোকচিত্রী হিসাবে আমি হয়তো একটা প্রভাব রাখতে পারবো। বিশেষ করে আমাদের দেশে তখন অধিকাংশ মানুষ লিখতে পড়তে পারে না, সেখানে কিন্তু ছবির ব্যবহার তো সব জায়গায় আছে। আমি চায়ের দোকানের পুরনো পোস্টার যদি দেখি, আমাদের প্রতিবাদের ক্ষেত্রে ছবি কিভাবে ব্যবহার করে, আমি আন্দোলনে কিভাবে ছবি ব্যবহার করা হয়, রিক্সার পেছনের ছবি যদি দেখি, ছবির ভাষা সবাই বোঝে, এটার সাথে আমরা পরিচিত। কাজে যেই ভাষা জনগণের ভাষা, সেই ভাষাই তো কথা বলা দরকার। আপনি ছবির কথা বলছিলেন, আন্দোলনের কথা বলছিলেন। আমরা ঠিক সে সময় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, শেষ পর্যায়ে 2018 সালে যে সড়ক আন্দোলন, সে সময় আপনার ছবি বা সে সময়ের আপনার গল্পটা একটু জানতে চাই, আমাদের দেশে যেটি হয়ে গেছে। তখন 4 আগস্টে স্বাভাবিক ছাত্রছাত্রীদের উপর যেই নিপীড়ন হচ্ছে সেটা নিয়ে তো আমার বলতেই হবে। কাজে তখন আমি লাইভ ফিড অনেকেরই বলতে হতো স্যার, কিন্তু অনেকেই বলতেন না। আপনি সেই জায়গা থেকে বলেছেন, এবং আমি নিজেও তখন শিক্ষার্থী, আমি তখন পড়াশোনা করছি, এবং ক্যাম্পাসে ওই সবার মধ্যে ওই আতঙ্কটা দেখেছি, এবং আমরা আসলে আপনাকে নিয়েও আতঙ্কিত ছিলাম, কারণ আপনি ওই সময় কথা বলেছেন এবং আপনার উপর থেকে একটা যে কোনো পদক্ষেপ আসতে পারে সেটা নিয়ে আমরা বেশ শঙ্কায় ছিলাম, এবং আসলে সেটাই সত্যি হলো। সেইটাকে তখন আপনার সেই গল্পটাই শুনছিলাম, সেই গল্পটি ঠিক আমরা কিছুটা আশার আলোও দেখতে পাচ্ছিলাম যে অন্তত যে কয়েকজন কথা বলছে তার মধ্যে আপনি অন্যতম, আপনার কাজের মাধ্যমে যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর যে বিষয়টি আর কি। সত্যিকার অর্থে নিপীড়করা নিপীড়ন করে, সেটাই স্বাভাবিক, কিন্তু তারা পার পেয়ে যায় আপনার আমার নীরবতার কারণে। কারণ সেটার কারণেই তারা প্রতিষ্ঠিত হয়, আমরা তাদের বৈধতা দেই বিভিন্নভাবে। এবং সত্যিকার অর্থে কোনো নিপীড়কে এই পর্যায়ে আসতে পারতো না যদি অনেক মানুষ প্রতিবাদ করতো। এবং এটা একেবারেই ঠিক। এই আন্দোলনের একটা বড় অংশ হচ্ছে যেখানে প্রতিষ্ঠিত শিল্পী, চিন্তাশীল ব্যক্তি যাদের প্রতিবাদ করার কথা ছিল, অন্যান্য ক্ষেত্রে যারা ফাটিয়ে দিতেন, তারা এই সময় একেবারেই নীরব ছিলেন। এরকম টেলিভিশন চ্যানেলগুলিও তাই করেছে। আমি তো 5ই আগস্টের স্ক্রিনগুলি দেখছিলাম, কালো পতাকার জায়গায় আস্তে আস্তে লাল পতাকা আসা শুরু করলো। এই জিনিসগুলি এখানেও হয়েছে, প্রত্যেক জায়গায় সেটা হয়েছে। কিন্তু অবশ্যই হ্যাঁ, সেটার দরকার ছিল। ওই জায়গায় যদি ফিরে যাই, 4 আগস্ট তখন আমি লাইভ করছিলাম, সেদিন আমাকে আক্রমণ করা হয় সিটি কলেজের সামনে, আমার যন্ত্রপাতি ভেঙে দেওয়া হয়। আমি তারপরে আবার ফিরে যাই, নতুন যন্ত্রপাতি নিয়ে আবার বেরোই, 5 তারিখে ছবি তুলছি, লাইভ করছি। সেদিন আবার আল জাজিরার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। রাত্রেবেলায় ফ্ল্যাটে একা ছবি তখন আপলোড করছি, পরের দিন আবার আরেকটা সাক্ষাৎকার হবে, সেটার প্রস্তুতি নিচ্ছি। তখনই আমাদের ঘরে বাড়িতে ঢুকে আমাকে অপহরণ করে, অত্যাচার করে। তারপরে তো এতগুলি দিন জেলে কাটিয়েছি। সত্যিকার অর্থে সেই কেস কিন্তু এই কয়েকদিন আগেই মাত্র শেষ হলো। 7 বছর 2 মাস 2 দিনের পরে সেই কেস। এবং পট পরিবর্তন না হলে তো এটা নিশ্চয়ই এখন শেষ হতো না, প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এখনো বন্ধই থেকে যেতাম সরকারের। কিন্তু যেই জিনিসটা তার সাথে বলা প্রয়োজন সেটা হচ্ছে ওই সময় যেই অত্যাচারগুলি হয়েছিল সেগুলি শুধু এটা বলা প্রাসঙ্গিক যে ছাত্রছাত্রীরা অসাধারণ ভূমিকা তখন রেখেছিলেন, তারা এখনও রাখছেন। তারা ওই নিরাপদ সড়ক আন্দোলনও কিন্তু এখনও চলছে, কারণ সত্যিকার অর্থে সড়কে তো সেই পরিবর্তন হয়নি, এখনও সেই জিনিসগুলি চলছে। কিন্তু যেই জিনিসটা তার সাথে বলা দরকার, ছাত্রছাত্রীরা ওরকম আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা বিশাল
ভূমিকা রেখেছিল এবং সত্যিকার অর্থে তাদেরকে আমরা অতটা মনে করি না, কিন্তু আমাদের দেশের রিকশাওয়ালা, সাধারণ টোকাই, গার্মেন্টস শ্রমিক অনেকে, এবং তারাই সবচেয়ে বেশি জান দিয়েছে। অথচ এত বড় একটা আন্দোলন হওয়ার পরে তাদের জীবনে কতটা পরিবর্তন এসছে এই প্রশ্ন কিন্তু আমাদের এখনো রয়ে গেছে। সেই সাথে আরো একটি বিষয় মনে পড়লো, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো কাজের মাধ্যমে বা প্রতিবাদী যে কণ্ঠস্বর হয়ে ওঠা, সেটি বরাবরই আমরা দেখেছি। আমরা এটিও লক্ষ্য করেছি যে ফিলিস্তিনের যে নিপীড়িত মানুষ, যে তাদের ওপর যে ইসরায়েলের যে আগ্রাসনী বলি আমরা, সেটি যে চলছে, ঠিক সে সময় আপনি লন্ডন ইউনিভার্সিটি অফ আর্টসের যে ডক্টরেট ডিগ্রি, সম্মানসূচক যে ডিগ্রি, সেটি ফেরত দিয়েছিলেন। সেটি ঠিক কোন মনোভাব থেকে, বা যদি একটু বলতেন আর কি। ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন খুব বড় প্রতিষ্ঠান, যথেষ্ট খ্যাতি রয়েছে এবং তাদের একটা অনারি ডিগ্রি পাওয়া অবশ্যই ভালো, কিন্তু তারপরে আমি দেখলাম আন্দোলনের ক্ষেত্রে তাদের ভাইস চ্যান্সেলর কিন্তু একটা জায়নিস্ট অবস্থান নিলেন এবং ইসরায়েলের পক্ষে নিলেন, তাদের ছাত্রছাত্রীদের উপর নিপীড়ন শুরু করলেন। আমার মনে হলো যে ওইরকম একটা পরিস্থিতিতে ওই ডিগ্রি আমার নেওয়াটা খুব সমস্যাজনক, এবং আমি ছাত্রছাত্রীদের সাথে শরিক থাকার জন্য তাদের সাথে একাত্মতা বোধের ভিত্তিতেই ওই ডক্টরেটটা ফেরত দিলাম। তাতে একটা, সেই কারণেই হয়েছে বলা যাবে না, কিন্তু একটা লাভ হয়েছে, ভাইস চ্যান্সেলর কিন্তু তারপরে রিজাইন করলেন। ঠিক প্রভাবটা পড়েছে আশা করি, কিন্তু সেটা আমাদের দেশেও হওয়া দরকার। এই মুহূর্তে ইসরায়েলের যেই আগ্রাসন চলছে সেখানে আমাদের প্রত্যেকের প্রতিবাদ করা দরকার, এবং বাংলাদেশের মতন একটা দেশের আমি মনে করি অনেক বেশি জোরালো একটা ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। এবং স্যার, আপনার বেশ কিছু যদি আলোকচিত্র নিয়ে কথা বলি, যে আলোকচিত্র নিয়ে আপনি শুধু নিজেই যে সারা জীবন কাজ করে গেছেন বা নিজের প্রতিবাদী একটা কণ্ঠস্বর হিসেবে এই শিল্প মাধ্যমকে দাঁড় করেছেন তেমনটা না, আপনি অনেক তরুণকেও কিন্তু উৎসাহিত করেছেন এবং আপনার বেশ কিছু প্রতিষ্ঠান আছে, এবং সেই প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠার পেছনের গল্পটা যদি রিলেট করি, আপনার মায়েরও একটি প্রতিষ্ঠান ছিল এবং সে একটা তাঁবু টাঙিয়ে সেখান থেকে শুরুটা করেছিলেন। আপনার কি সেই স্পৃহা বা সেই দৃঢ়চেতা যে মনোভাব বা কিছু করবার ইচ্ছা, শুধু নিজেকে না অন্যকেও সমৃদ্ধ করবার যে বাসনা, সেটা কি মায়ের থেকে বা বাবার থেকে আসাই, নাকি অন্য কোথাও থেকে প্রভাবিত হয়েছে? বাবা মা দুজনই মাস্টার ছিলেন, কাজে মাস্টার পরিবারে বড় হয়েছি, সেদিকে একটা প্রবণতা থাকেই। কিন্তু তার চাইতে বড় যেই জিনিসটা ছিল, আমি আলোকচিত্রটা বেছে নিয়েছি লড়াই করব বলে। লড়াই করতে গেলে সৈনিক লাগে, সৈনিক আসবে কোথার থেকে, এবং সৈনিক তৈরি করার ব্যবস্থাটা তখন আমাদের দেশে আলোকচিত্র প্রশিক্ষণের সেরকম ব্যবস্থা ছিল না। এখন পাঠশালা অত্যন্ত খ্যাতিমান একটা প্রতিষ্ঠান আমাদের। এটা মজার যে সাধারণ ক্ষেত্রে আমাদের তো দেখা হয় এবং বেশ আধুনিকও বটে, আপনি খুব আধুনিক সরঞ্জাম। একেবারে শুধু তাই না, জিনিসটা হচ্ছে ভিন্ন চিন্তার থেকেও আসে। কিন্তু ধরুন আমাদের ছেলেমেয়েরা তো আমেরিকা, ইউরোপে পড়াশোনার জন্য যায়, কিন্তু পাঠশালায় আমেরিকা, ইউরোপ, ভারত, চীন থেকে ছেলেমেয়েরা বাংলাদেশে আসে পৃথিবীর সেরা আলোকচিত্র প্রতিষ্ঠান এখানে আছে বলে। তো সেটা তো একটা মজার জিনিস। তার চাইতেও মজার আমার কাছে যে আমরা যখন পাঠশালা শুরু করি তখন আমি ছিলাম একমাত্র দেশি মাস্টার। আমি পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে আমাদের মাস্তানি করে আমার বন্ধু বান্ধবদের নিয়ে আসতাম, তারা আমাদের মেঝেতে থাকতো, আমরা যা খাই খেত, কিন্তু অসাধারণ মাস্টার হিসেবে কাজ করেছে। এখন আমাদের ২৬ জন মাস্টারের মধ্যে ২৪ জন প্রাক্তন ছাত্রছাত্রী। তারাই কিন্তু প্রতিষ্ঠানটাকে চালায়, তারাই প্রতিষ্ঠানটাকে ভালোবাসে, আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে প্রতিষ্ঠান নিয়ে। এবং সাউথ এশিয়াতে একমাত্র ডিগ্রি প্রোগ্রাম ফটোগ্রাফি বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু আমরা সেভাবে ভাবি না। এবং সেই অর্থে বাংলাদেশে আলোকচিত্র এখন যেই স্থানে রয়েছে, এবং আলোকচিত্রের কারণে বাংলাদেশকে পৃথিবী যেভাবে জানে, সেটার স্বীকৃতি কিন্তু আমরা নিজেদের দেশ থেকেও যথেষ্ট পাই না। ঠিক সেই জায়গায় তো আলোকচিত্রের যে ভবিষ্যৎ, সেখানে আপনি নিজের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেখানে কাজ করছে। আর ভবিষ্যৎ বললেই চলে আসে তারুণ্য। তরুণ যারা রয়েছেন, যারা নতুন করে আলোকচিত্রে আসতে চায়, পাশাপাশি আমাদের দেশে যে তরুণরা রয়েছেন তারা ঠিক এখন যেটি আমরা লক্ষ্য করি, ফটোগ্রাফি বলতেই বা আলোকচিত্র যেটি বলতেই আমরা বুঝি হয়তো নেচারের ফটো তুলছে তারা বেশি, তারা হচ্ছে বার্থডে ফটোগ্রাফি করছে, উইডিং ফটোগ্রাফি, তো এটি এখন যুগের কারণে চলে এসেছে। ঠিক সেই জায়গায়
তাদের নিয়ে কতটা আপনার আশাবাদী যে আপনাদের যে সময়টা যখন ফুরিয়ে আসবে ঠিক সেই জায়গায় তারা কতটা হাল ধরতে পারবে বা বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে? এবং রাব্বি একটু জুড়ে দিতে চাই যে অনেকেই মনে করেন যে স্যার আমার আলোকচিত্রী হতে গেলে আমার হচ্ছে একটা খুব ভালো ক্যামেরা দরকার, সেক্ষেত্রে কি নিজের ফোন থেকেও সে শুরুটা করতে পারে? আপনার যদি তাদের জন্য কোনো দিক নির্দেশনা থাকে। আলোকচিত্র ভালো করতে গেলে ভালো মন দরকার, ভালো মেধা দরকার, চর্চা দরকার। এটা যান্ত্রিক একটা জিনিস, এটা দিয়ে যথেষ্ট। আমি এটা দিয়ে এখন অনেক কাজ করি। এই ভালো ক্যামেরা, ভালো লেন্স দরকার, এটা মূলত যারা বিক্রেতা তাদের বিজ্ঞাপনের ব্যাপার। কারণ তারা আমাদের বোঝাতে চেষ্টা করে দামি ক্যামেরা না হলে, দামি লেন্স না হলে ভালো আলোকচিত্রী হওয়া যায় না, একেবারেই প্রযোজ্য না। কিন্তু চর্চা অবশ্যই দরকার। এখানে ভালো খারাপ দুটোই আছে। অনেকে পাঠশালায় ভর্তি হয়, আলোকচিত্র পূর্বে ভাবে যে হয়তো পড়াশোনা কম করতে হয়। বাস্তবটা কিন্তু ভিন্ন, প্রচুর পড়াশোনা করতে হয়, গবেষণা করতে হয়। এবং যারা আজকে দেখছেন তাদেরকে বলবো, আজকে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের প্রদর্শনী চলছে। আজকে বোধহয় শেষ দিন। আমাদের দৃকপাত ভবনে পান্থপথের প্রদর্শনী ওদেরই চলছে। মজার কাজ, তারা নিজেরা পুরো কিউরেশন করেছে, ছবি টাঙিয়েছে, আয়োজন সব কিছু করেছে, এবং ওর ভেতর দিয়েই তো এগুলি হয়। কিন্তু আবারও ফিরে যাই ওই জায়গায় যে তারুণ্যের কথা বলছেন। আমি মনে করি সত্যিকার অর্থে আলোকচিত্র কিন্তু একটা তরুণ প্রযুক্তি, তরুণ শিল্পী, এবং সেটার সাথে ভিন্ন একটা মনোভাব রয়েছে। এবং আমি আমাদের চারুকলা যদি দেখি, অন্যান্য জায়গায় দেখি, সেখানে আলোকচিত্র যে স্থান পায়নি, সেটার বড় একটা কারণ জেনারেশনাল। যারা এই সিদ্ধান্ত নেন, যারা সেখানে প্রশিক্ষণ দেন, তারা এই জগতের মানুষ না। তো অথচ ছাত্রছাত্রীরা তো সেটার জন্য আকুল ব্যাকুল, তারা পেতে চায়। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যে এখনও অতটা সেকেলে, এটা নিয়ে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে। এবং সত্যিকার অর্থে যারা সিদ্ধান্তকারী, তাদের নিজেদের ভাবতে হবে যে আমরা নতুন প্রজন্মের জন্য কি দিয়ে যাচ্ছি, এবং সেই সেকেলে ব্যবস্থা দিয়ে যদি এদেরকে বড় করি, তারা পৃথিবীতে কম্পিট করবে কি করে। ডক্টর শহীদুল আলম, আমরা একেবারেই শেষ পর্যায়ে এখন শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সেই সাথে শ্রদ্ধা। বহু বছর মাঝখানে আপনারা আমাদের ডাকেননি, যুগ বদলেছে, আশা করি এটা বদলাবে। আমরা নিজেরাও অনেক চাপে ছিলাম স্যার। দর্শক, একজন রসায়নের ছাত্র রসায়নবিদ হবে এমনটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতার ব্যত্যয় যিনি করেছেন, যিনি আলোকচিত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার শিল্পের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর হয়েছেন, সেই মানুষটি আজ আমাদের সাথে ছিল। আজ এ পর্যন্তই। শুভ সকাল। শুভ সকাল।